মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে। ওই মাঝখানে ডরে চিনোস নাকি রে? বাপ মা বাড়ি ঘর সব চিনি। তাড়াতাড়ি মোটরসাইকেল ঘোরা, পেছন পেছন চল। পিছন পিছন গেলে লাল কাঠ খাবেন। আর লাল কার্ড ঘোরা। এই যে সামিরুর আব্বা, একজনের সাথে পরিচয় করায় দেই। আমার মামা তো ভাই, বহু বছর ধরে কাতার থাকে, সহায় সম্পত্তি মাশাআল্লাহ খারাপ না। দেশে আইছে বিয়া করতে। ভাইজান সালাম দাও। মুরব্বী, আসসালামু আলাইকুম। মুরব্বী, কিছু মনে করবেন না, আপনার মায়ের আমার খুব পছন্দ হয়েছে। 2-1 দিনের মধ্যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। বিয়েতে আমার কোনো দাবি দেওয়া নাই, আল্লাহ আমারে অনেক দিছে। তুমি কে বাবা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রোহি, চল। আরে আরে, সামিরার বিয়ার প্রস্তাব আসছে। কি বলেন? আমার মাইয়া তো এখনো ছোট, মাত্র 16 বছর বয়স। ওর তো এখনো বিয়ের বয়সই হয় নাই। ছেলে বিদেশে থাকে, বেশ অবস্থা সম্পন্ন। কিরে সামিরা, তুই নাকি রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছিস? হ্যাঁ, আর কয়েকদিনের মধ্যে আমি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। ছেলে বিদেশে থাকে, টাকা পয়সাও অনেক। কি বলিস তুই? তোর বিয়ের বয়স হয়েছে নাকি? আরে রাখ তোর বিয়ের বয়স। আমার পড়াশোনা পরীক্ষা এসব ভালো লাগে না। বাবার আর্থিক অবস্থাও এখন খুব খারাপ। বিয়েটা করলে বাবার দায়িত্বটাও শেষ। কি বলিস তুই? পাগল নাকি? এটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত। ও বলছে বাল্যবিয়ে একটি সহিংসতা। বাল্যবিয়ে একটি ছেলে বা মেয়ের জীবনকে ধ্বংস করে দেয়। আমি তো তোমাদের কাছে এটাই শুনতে চাইছিলাম। অবশ্যই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমারও কিছু স্বপ্ন আছে। আমি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলাম। আলহামদুলিল্লাহ। আমার মেয়ের সামনে এসএসসি পরীক্ষা দিবে। আসলে ওর সংসারের দায়িত্ব নেওয়ার সময় এখনো হয় নাই। এইটা তো কোনো অসুবিধাই না। এসএসসি পরীক্ষা আসলে ও এসএসসি পরীক্ষা দেবে। তাছাড়া বিয়ের পরে যতদিন ও লেখাপড়া করতে চায়, যত দূর লেখাপড়া করতে চায়, আমি করাবো। ওর পড়াশোনার সমস্ত খরচ তো আমিই দেবো। আমি তো আপনাদের ছেলের মতোই, তাই না? এইটা তো ভালো কথা। মোটেও ভালো কথা না। অল্প বয়সে মা হবার ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি। সেই সব সমস্যা যাতে আমার মেয়ের জীবনে না ঘটে, সেজন্য আমি আমার মেয়েরে অল্প বয়সে বিয়ে দেব না, যতই লোভ দেখান। চলো আমরা করি প্রতিবাদ, বাল্যবিবাহ বন্ধে তুলি লাল কার্ড। প্রিয় দর্শক, শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান। আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অর্থনৈতিক মুক্তি নয়, সাংস্কৃতিক মুক্তি, নারী স্বাধীনতার মূল ভিত্তি। পক্ষে বক্তব্য রাখবেন নৌবাহিনী কলেজ, ঢাকা। প্রথম বক্তা মেশকাত আহমেদ হিমেল, দ্বিতীয় বক্তা তাসফিয়া সুবর্ণা এবং তাদের দলনেতা ঐশী শিকদার দীপা। বিপক্ষে বক্তব্য রাখবেন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। প্রথম বক্তা হাসানুল বান্না মিতুল, দ্বিতীয় বক্তা ফয়সাল আহমেদ প্রান্ত এবং তাদের দলনেতা ইসমাইল হোসেন শিমুল। আজকের বিতর্কের বিচারক মণ্ডলীতে রয়েছেন ডক্টর রাশেদা রওনক খান, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন ডক্টর মুশফিকুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিশেষজ্ঞ, এবং রয়েছেন জেসমিন প্রধান, সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগ। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন মোহাম্মদ ফাহিমুল ইসলাম, সচিব, রেলপথ মন্ত্রণালয়। আমি সভাপতি মহোদয়কে আজকের বিতর্ক শুরু করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্যায়ে প্রথমে অনুরোধ করছি নৌবাহিনী কলেজ ঢাকার প্রথম বক্তা জনাব মেশকাত আহমেদ হিমেলকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। প্রচলিত এই গানের ভাষায় মন বাঁধা গেলেও বর্তমান সমাজের নারীদের বেঁধে রাখা হয়েছে হাত, পা এবং মন সব দিক থেকেই। এই বেঁধে রাখা প্রধান দায়ভার সমাজ ব্যবস্থার উপরেই আমরা বর্তমানে প্রদান করছি এবং সমাজে নারীর পথ রুদ্ধ করে সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে। তবে এই সকল বাধার মধ্যে সবচেয়ে বড় এবং প্রভাবশালী বাধা হলো সামাজিক বাধা। মাননীয় সভাপতি, অর্থনৈতিক মুক্তি নয়, সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল ভিত্তি। যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। ইতিহাসের কোনো এক উষা লগ্নে নারীরা যখন বুঝতে পারল তারা নিপীড়িত, নির্যাতিত, তখন থেকে শুরু হয়েছিল নারী মুক্তির আন্দোলন। পঞ্চদশ শতকে জোয়ান অব আর্কের আত্মত্যাগ থেকে শুরু করে বেগম রোকেয়ার মতো মহিয়সী নারীদের প্রচেষ্টায় এ যুদ্ধ আজও চলমান। পঞ্চদশ শতকের ফরাসি কিশোরী জোয়ান অব আর্ক সেই প্রাচীন ধ্যান ধারণা ও মূল্যবোধকে যখন বিদ্রোহ ঘোষণা করেছিল, তখন তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। নারী জাগরণের অগ্রদূত হিসেবে সর্বজন বিদিত মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন দেখিয়েছেন নারীর প্রকৃত মুক্তির জন্য শিক্ষা এবং সাংস্কৃতিক মুক্তি কতটা জরুরি। তবুও সমাজে নারীর প্রতি যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তা আজও বিদ্যমান। নারীর স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় বাধা হলো সাংস্কৃতিক পরাধীনতা। আমাদের সমাজের নারীদের প্রতিনিয়ত প্রথা ও সংস্কারের নামে শৃঙ্খলিত করে রাখা হচ্ছে। উদাহরণ হিসেবে বলতে পারি মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সীমাবদ্ধতা, পেশা নির্বাচনের বাধা এবং তাদের পোশাক আশাক নিয়েও সীমাবদ্ধতা। এবার আসি মাননীয় সভাপতি আমাদের পক্ষে অবস্থানের যুক্তিতে। প্রথমত, সাংস্কৃতিক মুক্তি নারীর ব্যক্তিত্ব গঠনের প্রধান চাবিকাঠি। এটি নারীর সৃজনশীলতা, মানসিক বিকাশ এবং স্বাধীন মতামত প্রকাশের সুযোগ দেয়। আমরা বলছি না অর্থনৈতিক মুক্তি অপ্রয়োজনীয়, আমরা বলছি সবার আগে দরকার সাংস্কৃতিক মুক্তি। দ্বিতীয়ত, সাংস্কৃতিক মুক্তি ছাড়া প্রথাগত চিন্তা ও কুসংস্কার দূর করা সম্ভব নয়। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক ও প্রিয় উপস্থিতি, অর্থনৈতিক মুক্তি নারীর আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারে, তবে সমাজে নারীর প্রতি যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বা প্রথাগত কুসংস্কার প্রচলিত আছে তা শুধুমাত্র দূর করা সম্ভব নারীর সাংস্কৃতিক মুক্তির মাধ্যমে। তৃতীয়ত, সাংস্কৃতিক মুক্তি নারী শিক্ষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। যখন নারীরা সাংস্কৃতিকভাবে মুক্ত হয় তখন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা তাদের শিক্ষা ক্যারিয়ার জীবনে উন্নতি ঘটাতে সক্ষম হয়। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অর্থনৈতিক মুক্তির চেয়েও সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল ভিত্তি। ধন্যবাদ। বিতর্ক অনুষ্ঠানের এ পর্যায়ে বিষয়ের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রথম বক্তা হাসানুল বান্না মিতুলকে। নিজের রোজগার, নিজের শক্তি, তাতেই রয় নারী জীবনের মুক্তি। আজকে আমাদের মহাসভায় বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় হচ্ছে অর্থনৈতিক মুক্তি নয়, সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল ভিত্তি। এবং আজকে আমি এবং আমার দল এই যুক্তির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, দেখুন আজকে আমাদের পক্ষ দল প্রথমে আমাদের কি দেখিয়ে দিয়ে যায়। তারা প্রথমে আজকে অনেক বড় একটি ভুল করেন। তারা আজকে আমাদের দেখাই দিয়ে যেতে পারেননি যে আসলে আজকে আমাদের সভায় যে প্রস্তাবটি উপস্থাপিত হয়েছে সেগুলো মূল শব্দ যেগুলো রয়েছে, অর্থাৎ সাংস্কৃতিক মুক্তি বা নারী স্বাধীনতা বলতে তারা কি বোঝাচ্ছেন, বা নারী অর্থনৈতিক মুক্তি বলতে তারা কি বোঝাচ্ছেন, বা নারী স্বাধীনতায় বা বলতে তারা কি বোঝাচ্ছেন এবং এগুলোর মূল ভিত্তি হিসেবে তারা কি বলতে চেয়েছেন, এসব কোনো কিছু স্পষ্ট নয়। তাই আজকে আমি প্রথমেই নারী সাংস্কৃতিক মুক্তি বলতে কি বোঝাচ্ছি এটা আগে বলে দিতে চাই। নারী সাংস্কৃতিক মুক্তি হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে আমাদের সমাজে যে সকল প্রচলিত ধ্যান ধারণা রয়েছে বা সকলের দৃষ্টিভঙ্গি রয়েছে, যার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে নারীকে গৃহবন্দী হয়ে থাকতে হয়, সেগুলো হচ্ছে আপনার একটা ইতিবাচক পরিবর্তন। আর নারী অর্থনৈতিক মুক্তি বলতে আমরা বোঝাচ্ছি এমন একটি ইতিবাচক পরিবর্তন যেখানে হচ্ছে নারীরা নিজেরাই হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং নিজের সকল ধরনের নিজের মত প্রকাশের ক্ষমতার অধিকারী হবে। নারী স্বাধীনতা বলতে আজকে আমরা ইউএন উমেনের যে সকল প্রকাশিত 6টি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো তুলে ধরতে চাই। সেখানে 6টি বৈশিষ্ট্য হচ্ছে লিঙ্গ সমতা, শিক্ষার অধিকার, অর্থনৈতিক ক্ষমতায়ন, সহিংসতা থেকে সুরক্ষা, নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ, স্বাস্থ্য ও প্রজনন অধিকার। মাননীয় সভাপতি, আর মূল ভিত্তি বলতে বোঝায় কোনো একটা কারণ, সেটা কোথা থেকে শুরু হয়েছে, তার গোড়াটা কোথায়, সেটা হচ্ছে মূল ভিত্তি, যেটা আজকে আমাদের পক্ষদল আমাদেরকে দেখিয়ে দিতে ব্যর্থ হয়েছেন। যে আসলে যে সাংস্কৃতিক মুক্তিটাই যে মূল ভিত্তি হিসেবে কাজ করছে তারা স্পষ্টভাবে আমাদের দেখিয়ে দিতে পারেননি।
এখন মাননীয় সভাপতি, আজকে আমি একটা সমাজের কথা বলতে চাই যেখানে মনে করুন একজন নারী বসবাস করে। এখন আমাদের সমাজের ধ্যান ধারণা হচ্ছে এরকম যে নারীরা সব জায়গাতে ভালো কাজ করতে পারবে, তাদেরকে হচ্ছে সমান করার বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে। এই যে চলছে, আমাদের কথাটাই চলাতেই হচ্ছে আমরা শেষ হয়ে যায়, কখনো কিন্তু তা কর্মের মাধ্যমে প্রকাশ পায় না, না আজ পর্যন্ত প্রকাশ পেয়েছে না পাবে। কিন্তু পাওয়া সম্ভব কিভাবে? যদি নারীর অর্থনৈতিক মুক্তি দেওয়া হয়। আমরা কিন্তু বলছি না যে নারীর সাংস্কৃতিক মুক্তির প্রয়োজন নাই, অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা নারীর অর্থনৈতিক মুক্তি অপেক্ষা একটু কম, কারণ নারীর অর্থনৈতিক মুক্তিটাই সবচাইতে বড় মূল ভিত্তি হিসেবে কাজ করছে। আমি যদি বিশ্বের কয়েকটি বিখ্যাত পত্রিকার তথ্য তুলে ধরতে চাই, তাহলে হচ্ছে দি গার্ডিয়ানের 2018 সালে 8 মার্চ একটি প্রকাশিত হয়েছিল ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, দি ফাউন্ডেশন অফ উমেন্স লিবারেশন। আবার 22 জুলাই 2020 সালে ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টে একটি প্রকাশিত হয়েছিল উমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, এ পাথ টু জেন্ডার ইকুয়ালিটি। অর্থাৎ এগুলোর মাধ্যমে একদম পরিষ্কারভাবে প্রকাশিত হচ্ছে যে নারীর যদি আপনি ক্ষমতায়ন করতে চান বা নারীকে যদি আপনি একটা সমাজে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সে অর্থনৈতিক স্বাবলম্বী করতে হবে। আজকে আমরা যে মূল 5টি ভিত্তির মাধ্যমে এটা প্রকাশ করে দিয়ে যাব, সেগুলো হচ্ছে প্রথমত, যদি আমরা অর্থনৈতিক মুক্তি প্রদান করি তাহলে আমাদের নারীর মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নারী মৌলিক অধিকার সংরক্ষণে সচেষ্ট হবে, আমাদের সমাজে নারী পুরুষের মধ্যে একটা সমতা সৃষ্টি হবে এবং নারীরা উদ্যোগ গ্রহণের ক্ষমতা পাবে এবং নেতৃত্ব প্রদান করতে পারবে। নারীর যদি মুক্তি চেতে হয় বা নারীর স্বাধীনতা যদি ভোগ করতে হয়, তাহলে নারীর সংস্কৃতি মুক্তির পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নারীর অর্থনৈতিক মুক্তিতে। ধন্যবাদ। আমি এ পর্যায়ে অনুরোধ করছি নৌবাহিনী কলেজ ঢাকা, যারা বিষয়ের পক্ষে বলছে, তাদের দ্বিতীয় বক্তা তাসফিয়া সুবর্ণাকে। নারীকে সে কি এক নম্র শিউলি ফুল, কিছুটা সময়ের জন্য সৌন্দর্য এবং সুগন্ধ বিলি করে শুধুমাত্র ঝরে যায়? না মাননীয় সভাপতি, বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় অর্থনৈতিক মুক্তি নয়, সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল ভিত্তি। আমি আমার দল সম্পূর্ণ এর পক্ষে অবস্থান করছি। চলুন শুরু করা যাক একটি গল্পের মাধ্যমে। একটি অত্যন্ত মধ্যবর্তী পরিবারের মেয়ে শায়লা ছোটবেলা থেকে পরিবারের বা শত বাধা পার হয়ে স্বাবলম্বী হয়েছে। সে একটি ভালো চাকরি করে তার চাকরির ইনকাম দিয়ে যে তার বাবা মা এবং তার ছোট ভাই বোনের পড়ালেখা করছে, কিন্তু হঠাৎ তার বিয়ে হয়ে গেল এবং তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজন তার চাকরি করাকে বাধা প্রদান করছে। খুবই বাস্তবমুখী এবং ছোট্ট একটি গল্প হলেও এটি আজকালকার নারীদের জীবনের বাস্তবমুখী চিন্তাধারা। এবং আপনারা আজকে দেখিয়ে দিয়ে যাব আমাদের দৈনন্দিন জীবনে নারীদের বাস্তবতা কিরকম হয়ে যাচ্ছে। একজন নারী যতই স্বাবলম্বী হয়ে যাক না কেন, তাদের সামাজিক বাধ্যবাধকতা তাদের অধিকারকে প্রতিনিয়ত ক্ষুণ্ণ করে যাচ্ছে। আমার প্রতিপক্ষের দলের আজকের প্রধান লক্ষ্য ছিল যাদের কাছে টাকা আছে সবাই তাকে সম্মান করে। এটি চিরন্তন সত্য কথা মাননীয় সভাপতি, কিন্তু নারীদের কাছে এই চিরন্তন সত্য কথা যেন খাপ খাইয়ে চলতেই পারছে না। এই সমাজ প্রতিনিয়ত তাদেরকে করে যাচ্ছে একটি অবহেলা এবং বঞ্চনার মতো বিভিন্ন ধরনের প্রতিকূলতামূলক বিষয়ের মধ্যে। একটি নারীর জীবন দেখতে কিরকম হয়, নবজাতক শিশু থেকে শুরু করে কিশোরী এবং পরবর্তীতে যুবতী হয়ে ওঠা। এই যে কিশোরী থেকে যুবতী হয়ে ওঠা, শিশু থেকে কিশোরী হয়ে ওঠা, এই প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুব বেশি পরিমাণে সহজ হয়ে ওঠে না। একটি মেয়ের জন্য সাংস্কৃতিক আদর্শে বড় হতে হয় এই প্রতিটি জীবন, এবং এই প্রত্যেকটা জীবনের প্রতিটি মুহূর্তে যেন তাকে সমাজের প্রত্যেকটা মানুষ, নিজেদের পরিবার, নিজেদের আশেপাশের জীবন বৈচিত্র্য সবাইকে নিয়ে বড় হয়ে উঠতে হবে। এবং এই যে সমাজে বড় হয়ে ওঠা একটি নারীর প্রধান তাকে ছোটবেলা থেকে হয়তো শিকার হতে হয় বিভিন্ন ধরনের কুটুক্তি, ইফটিজিং বা ধর্ষণের মতো শিকার। আমাদের আজকের মঞ্চের বা আমাদের আজকে বিতর্কের বিষয়ে যে মেয়েগুলোকে কথা বলা হয়েছে, আমার প্রতিপক্ষ তো খুব ভালো করে বলে গিয়েছেন যে তারা হচ্ছে কি নারীদের অধিকার নিশ্চয়তা করতে পারবে বা হচ্ছে কি যে জিনিসগুলো তারা হচ্ছে কি খুব বাধাবাধকগুলো বা উত্থাপন করতে পারবেন। এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা বিশ্বাস করি আমাদের পক্ষে দলের মধ্যে যে হচ্ছে কি আমরা যদি সাংস্কৃতিক মুক্তি দিতে পারি একটি মেয়েকে, তাহলে হচ্ছে কি সে অর্থনৈতিক উন্নতিটা সে আপনি করতে পারবে এবং সে সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমি এ পর্যায়ে অনুরোধ করছি রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, যারা বিষয়ের বিপক্ষে বলছে, তাদের দ্বিতীয় বক্তা জনাব ফয়সাল আহমেদ প্রান্তকে। অর্থ হাতে চলার গতি, নারীর জীবন পায়খুটি। আজকে আমরা দেখিয়ে দিয়ে যাব যে কেন আমরা এই বিতর্কের বিপক্ষে অবস্থান করছি এবং আমরা কেন পক্ষ দলের থেকে এগিয়ে রয়েছি। আজকে আমাদের দলের প্রথম বক্তা এসে আমাদের যুক্তিগুলো অর্থাৎ ভিত্তিগুলো দেখিয়ে দিয়ে গেছেন কেন আমরা অর্থনৈতিক মুক্তির মাধ্যমে নারী স্বাধীনতার মূল ভিত্তি এটা প্রমাণ করে দিয়েছি। দেখুন, প্রথমত আত্মবিশ্বাস বৃদ্ধি। দেখুন, বর্তমান পরিস্থিতিতে অথবা আগেকার পরিস্থিতিতে নারীরা পুরুষের উপর
প্রতিটি ক্ষেত্রে অথবা কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল হয়ে থাকতো, যার ফলে পুরুষেরা ছোট ছোট ক্ষেত্রে খোটা, নির্যাতন অথবা সহিষ্ণুতাপূর্ণ আচরণ করত, যার ফলে নারীরা নিজেদের মনের মধ্যে ক্ষোভ জমিয়ে রাখত এবং তারা পুরুষের কাছে একটি বোঝা স্বরূপ মনে করত। যখন একজন নারীর কাছে অর্থনৈতিক মুক্তি থাকবে, তখন সে নারী নিজের চাহিদা, ছোট ছোট অভাব সেগুলো পূর্ণ করবে, যার মাধ্যমে সে নিজের জীবনের অপূর্ণতাগুলো পরিপূর্ণ করবে এবং সে জীবনের একটি ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে, যার মাধ্যমে তার জীবনের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এরপর দেখুন, একজন নারীর যদি অর্থনৈতিক মুক্তি পেয়ে থাকে, তার ফলে সে কিন্তু শিক্ষাগত দিক থেকে সচেতন থাকবে, যার মাধ্যমে সে তার জীবনের মৌলিক যে সকল অধিকারগুলো রয়েছে সেগুলো সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু সচেতন থাকবে। কেমনে দেখুন, একজন নারী যদি বিশ্বাসের দিক থেকে যদি ভালো হয়, তাহলে কিন্তু সে তার খাদ্য, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা ইত্যাদি যে সকল মৌলিক অধিকার রয়েছে সেগুলো সুনিশ্চিত করবে এবং সমাজে তার যে মর্যাদা রয়েছে এবং তার যে নৈতিক মূল্যবোধ রয়েছে তা নিশ্চিত করবে। এরপরে দেখুন, আমরা নারী পুরুষের যে সকল সমতা রয়েছে এগুলো কিন্তু আমরা বইও পড়ে আসছি যে দেখুন, আমাদের নারী পুরুষকে সমান চোখে দেখা উচিত এবং তাদের প্রতি বৈষম্য করা উচিত নয়। কিন্তু আসলে কি বাস্তব জীবনে তা ঘটে না? আমাদের আসলে কি করা উচিত? জন পেম 1700 শতকে বলে গেছেন যে অ্যাকশন স্পিক্স লাউডার দেন ভয়েস, অর্থাৎ আপনি যখন বাস্তব একটা প্রমাণ, বাস্তব একটা চিত্র তুলে ধরবেন সমাজের সামনে, তখন কিন্তু সমাজে বিশ্বাস করবে হ্যাঁ আসলে নারী এবং পুরুষ দুজনই সমান। আপনি যখন দেখবেন যে একজন নারী তার কলিগের সাথে একই পর্যায়ে কাজ করতেছে, তখন কিন্তু সে পুরুষটাও বলতে বাধ্য হবে যে না, একজন নারীও কিন্তু পুরুষের সমান কাজ করতে পারে। এবং আপনি যদি বলেই যাচ্ছেন যে সাংস্কৃতিক মুক্তিতেই আমি নারী এবং পুরুষ সমান করব, কিন্তু আসলে হয় না। তারা বলে গেছে যে বেগম রোকেয়ার কথা, বেগম রোকেয়া কি কাজ করে নাই? না, বেগম রোকেয়া খালি বলে গেছে সাংস্কৃতিক মুক্তির প্রয়োজন। বেগম রোকেয়া কিন্তু নারীদের জন্য বিভিন্ন ধরনের সংস্থা এবং বিদ্যালয় ইত্যাদি কিন্তু গড়ে গেছে। সো আজকে আমরা এটা দেখিয়ে যেতে চাই যে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে আসলে নারী স্বাধীনতা যে মূল ছাদটা রয়েছে অথবা মূল ভিত্তি রয়েছে সেটা উপভোগ করতে পারবে। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি আজকের বিতর্ক অনুষ্ঠানের পর্যায়ে দলনেতা ঐশী শিকদার দীপাকে অনুরোধ করছি বক্তব্য উপস্থাপন করবার জন্য। বিশ্বে যা কিছু মহান, চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই নারীরা এখনো লড়াই করে যাচ্ছে নিজের স্বাধীনতার জন্য, সামান্য মতামত প্রকাশের অধিকারের জন্য। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের মঞ্চের উত্থাপিত বিষয়টি ছিল অর্থনৈতিক মুক্তি নয়, সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল ভিত্তি। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা যে তিনটি যুক্তি উত্থাপন করেছিল, তার প্রথমটি ছিল আত্মবিশ্বাস বৃদ্ধি, দ্বিতীয়টি ছিল সমতা এনে দেওয়া এবং তৃতীয়টি ছিল উদ্যোগ গ্রহণে সহায়তা করা। মাননীয় সভাপতি, একটা গল্প দিয়ে শুরু করছি। একজন চাকরিজীবী নারী ছিলেন, কঠোর পরিশ্রম ও লেখাপড়া করে আজ সে একজন ডাক্তার। বিয়ের পর একদিন সে কাজ থেকে দেরি করে বাসায় ফেরায়, মাত্র 2 ঘন্টা দেরি হওয়ায় তার স্বামীর ক্রোধের শিকার হন। রাগের কারণ জিজ্ঞেস করলে তার স্বামী এটুকু বলেন, আমার বাড়িতে মেয়েদের দেরি করে ফেরার নিয়ম নেই। প্রতিবাদ করতে চাওয়ায় তার বাবা মা, শ্বশুর শাশুড়ি সকলে একই কথা বলেন। তারা বলেন বিয়ের পর মেয়েদের এসব সহ্য করতেই হয়, স্বামীর মুখের উপর কথা বলা মেয়েদের শোভা পায় না, এটাই নিয়ম। এভাবে সাংস্কৃতিক নানা নিয়মে বাধা হচ্ছে নারীদের, প্রতিক্ষণে প্রতিটি পদক্ষেপ তাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে। সে নারীর স্বাধীনতার জন্য প্রয়োজন সাংস্কৃতিক নানা নিয়মের এসব বাধার জেলখানা থেকে মুক্তি পাওয়া। মাননীয় সভাপতি, আসি আমার বিপক্ষ দলের যুক্তিসমূহে। তারা প্রথমেই যা যা বলেছিল, আত্মবিশ্বাস বৃদ্ধি, সমতা এনে দেওয়া এবং উদ্যোগ গ্রহণ। মাননীয় সভাপতি দেখেন, যদি আপনার একজন নারীকে যদি তার বাসা থেকে বাইরে বের হতে না দেওয়া হয়, যদি তার শিক্ষা গ্রহণের সুযোগই করে না দেওয়া হয়, তখন কিন্তু তাদের এই 3টে যুক্তির কোনোটি কাজে লাগছে না। কারণ আপনাদেরকে বুঝতে হবে যে নারীদের জীবন আসলে অতটাও সরল নয় যতটা আপনারা ভাবছেন। তাদের প্রতিটা ক্ষণ বেঁধে দেওয়া হয়, তাদের প্রতিটা পদক্ষেপ বেঁধে দেওয়া হয়। তারা নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না, কারণ তাদের সাংস্কৃতিক বাধা রয়েছে, তাদেরকে সেই কাজগুলো করতে দেওয়া হয় না। বিপক্ষ দলের উদ্দেশ্যে বলছি, একজন নারীকে যদি মতামতের সুযোগ দেওয়া না হয়, তাকে যদি ঘর থেকে বাইরে বের হতে না দেওয়া হয়, যদি তার প্রতিনিয়ত তাকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়,
তাহলে সে কিভাবে অর্থনৈতিক মুক্তি অর্জন করবে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তাই বলছি, অর্থনৈতিক মুক্তি নারীকে আর্থিক সহায়তা প্রদান করবে ঠিকই, তাদের স্বাধীনতাকে আরেক ধাপ এগিয়ে নিতে পারবে। তবে স্বাধীনতার মূল ভিত্তি মূলত সাংস্কৃতিক মুক্তি। একজন নারী হিসেবে বলে যাচ্ছি, সাংস্কৃতিক মুক্তির মাধ্যমে সকল নারীর স্বাধীনতা নিশ্চিত করা হোক। ধন্যবাদ সকলকে। আমি এ পর্যায়ে অনুরোধ করছি আজকের বিতর্কের বিপক্ষ দল রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের দলনেতা ইসমাইল হোসেন শিমুলকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। শিক্ষায় জাতির আলো, এরকম একটা প্রেক্ষাপটে যখন আমরা বিতর্ক করি, তখন আজকে আমাদের পক্ষ দল এই জিনিসটাই দেখাতে পারেনি যে সাংস্কৃতিক মুক্তির মাধ্যমে সে কি করে শিক্ষা অর্জন করবে। আমরা বিশ্বাস করি শিক্ষা অর্জনের জন্য সবচেয়ে যেটা আগে দরকার সেটা হচ্ছে আপনার অর্থ, আপনার প্রাথমিক শিক্ষা, আপনার উচ্চ শিক্ষা, এই সকল ক্ষেত্রে আপনার অর্থ দরকার। অর্থাৎ অর্থনৈতিক মুক্তির মাধ্যমে আপনি শিক্ষা লাভ করতে পারেন এবং যার মাধ্যমে আপনার সাংস্কৃতিক মুক্তিও লাভ হতে পারে এবং যার মাধ্যমে আপনি স্বাধীনতা অর্জন করতে পারেন। মাননীয় সভাপতি, আজকে আমাদের পক্ষ দল কয়েকটা জিনিস দেখায়, যেমন তারা ব্যক্তিত্ব স্বাধীনতা, নতুন সম্ভাবনা, কিন্তু এগুলো কি করে সম্ভব সেই জিনিসটা আজকে তারা দেখাতে ব্যর্থ হয়েছে। তারা শুধু অনেক মায়াময় কথা বলে, কোনো তথ্য নাই, তারা শুধু গল্প শুনিয়ে যায়, কিন্তু গল্পের কোনো ভিত্তি নাই। অর্থাৎ তারা যে আজকে সাংস্কৃতিক মুক্তির কথা বলে, এই সাংস্কৃতিক মুক্তির যে ভিত্তিটা সেটা আজকে আমরা অর্থনৈতিক মুক্তি। মানুষের তারা আরেকটা কথা বলে যে ব্যক্তিত্ব নাকি অনেক বেশি প্রকাশ পায়, বা ধর্ষণের মতো ঘটনাগুলো নিয়ে তারা কথা বলে। মাননীয় সভাপতি, ধর্ষণ আপনার সাংস্কৃতিক মুক্তির কারণে হয় না। একজন যে ধর্ষক, ওইও জানে যে ধর্ষণ করাটা খারাপ, তাও কিন্তু সে করে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই সাংস্কৃতিক মুক্তি থেকে সে তার মানসিকতা। এটার ক্ষেত্রে আপনার কোনো সাংস্কৃতিক মুক্তি পেলেও লাভ হবে না, আপনার অর্থনৈতিক মুক্তি পেলে কি করে লাভ হয়। তারপর তারা আজকে আমাদের বলে দিলেন পেশা নির্বাচনের কথা, এই সকল ক্ষেত্রে নাকি আপনার সাংস্কৃতিক মুক্তি দরকার। আমরা বিশ্বাস করি যখন একজন মানুষ অর্থনৈতিক মুক্তি অর্জন করে, অর্থাৎ একজন নারী, তখন তার পিতামাতা থেকে অনেক বেশি সাপোর্ট পায়, অর্থাৎ তার পিতামাতা তাকে অনেক বেশি পরিমাণে সাহায্য করে যে সে জায়গাতে উঠতে। যেমন আমি যদি বিতর্কে ভালো না করি, তাহলে তো আমার পিতামাতা আমাকে এই জায়গায় আসতে দিত না, তাই না? আজকে আমি বিতর্কে ভালো করেছি বলে আমাকে এই জায়গায় আসতে দিতে হয়েছে। অর্থাৎ আপনার অর্থনৈতিক মুক্তি যখন আপনি পাচ্ছেন, আপনার আশেপাশের সমাজের আপনি মুক্তি পাচ্ছেন, আশেপাশের সমাজ আপনাকে একটা ধরনের উচ্চ অনুপ্রেরণা হিসেবে কাজ করাচ্ছে এবং অনুপ্রেরণার মাধ্যমে আপনাকে পাঠাচ্ছে আপনার এরকম বড় বড় চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে। অর্থাৎ আপনার এই সকল ক্ষেত্রে আপনার অর্থনৈতিক মুক্তিটা মূল ভূমিকা পালন করে। তারপর তারা আজকে আমাদের আরেকটা কথা বলেন, গায়ে হাত তোলে স্বামীরা। মাননীয় সভাপতি, এই গায়ে হাত তুলে কেন? তার কারণ হচ্ছে আপনার স্ত্রীর মধ্যে অর্থনৈতিক মুক্তি নাই, সে একজন তার স্বামীর প্রতি বোঝা হিসেবে কাজ করে। অর্থাৎ এই বোঝা হিসেবে যখন সে নারীটা অর্থনৈতিক মুক্তি পাবে, সে নিজেও কাজ করবে এবং নিজের স্বাধীনতা থাকবে এবং নিজে সে স্বাবলম্বিতা অর্জন করবে। যার কারণে কি হবে, ওই যে হাত তোলার পর সে নিজের থেকে স্বাধীনভাবে তার সাথে আলাদা হয়ে যেতে পারে এবং তার মাধ্যমে কি হতে পারে, সে নিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এবং নিজের জীবনটাকে আরো সুষ্ঠু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। এর মাধ্যমে কি হবে, সে নিয়ে যেমন স্বাধীন হবে, সে তার আশেপাশে নারীদের স্বাধীন করবে। মাননীয় সভাপতি, তার আজকে বেগম রোকেয়ার মতো উদাহরণ দেখলেন। বেগম রোকেয়া নিজে অর্থনৈতিকভাবে মুক্তি পেয়েছে, তখন তো সাংস্কৃতিক মুক্তি ছিল না, তখন তো কি আপনাকে বলতো না যে নারী শিক্ষা ভালো। তখন বেগম রোকেয়া অর্থনৈতিক মুক্তির মাধ্যমে কিন্তু এই জিনিসটা বাস্তবায়ন করেছেন। বেগম রোকেয়া তার স্বামীর টাকা দিয়ে কিন্তু একটা বিদ্যালয় খুলেছিলেন, ওই বিদ্যালয় থেকে কিন্তু আপনার নারী শিক্ষা প্রসার হয়েছে। অর্থাৎ আপনার এক্ষেত্রে অর্থনৈতিক মুক্তিটা মূল ভূমিকা পালন করে। মানুষ হতে আজকে আমরা বিতর্কটা কেন জিতি? প্রথমত তাদের আজকে কোনো মূল ভিত্তি নাই যে তারা কিসের পক্ষে অ্যাকচুয়ালি কথা বলছেন। তাদের আজকে মূল কথাটা কি? তারা হচ্ছে অর্থনৈতিক মুক্তিটাকে মানবেন না, কিন্তু তার সাংস্কৃতিক মুক্তিটা কেন আপনার শিক্ষা এবং স্বাধীনতা আনবে, এই জিনিসটা তারা আজকে প্রমাণ করতে ব্যর্থ হয়। ওই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাকে প্রমাণ করি যে অর্থনৈতিক মুক্তি কেন আপনার সাংস্কৃতিক মুক্তি আনে, আপনার সামাজিক পরিবর্তনের সূচনা করে এবং এর ফলস্বরূপ আপনার স্বাধীনতা কি করে আসে। তাই আমরা মনে করি যে অর্থনৈতিক মুক্তি নারী স্বাধীনতা মূল। ধন্যবাদ। ধন্যবাদ ইসমাইল হোসেন শিমুল। আমরা এতক্ষণ অর্থনৈতিক মুক্তি নয়, সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল ভিত্তি, এই বিষয়ের উপরে পক্ষে এবং বিপক্ষে বক্তব্য শুনেছি। আমি অনুরোধ করছি আজকের বিতর্কের সামগ্রিক বিষয়ে উপরে মন্তব্য করতে আমাদের সম্মানিত বিচারক ডক্টর রাশেদা রওনক খানকে। তিনি তার বিজ্ঞ ও মতামত ব্যক্ত করবেন। আমরা যদি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আমাদের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিবেচনা করি, তাহলে আমাদের অর্থনীতির মুক্তিও দরকার, সাংস্কৃতিক মুক্তিও দরকার। সেই জায়গা থেকে বিতার্কিকদের পক্ষ বিপক্ষ একটা তৈরি হয় বা বলতে হয়, সেই জায়গা থেকে যতটুকু বলেছে দুই পক্ষই অসম্ভব যুক্তি সহকারে সুন্দরভাবে উপস্থাপন করেছে। তারপরেও তো আমাদের তো বিচার করতে হবে, সেই জায়গা থেকে আমরা বিচার করেছি। তবে আমার মনে হয় যে বিতার্কিক হিসেবে প্রথমত আমাদের যে জায়গাটিতে খুব গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে আসলে সাংস্কৃতিক মুক্তিটা কি। অর্থনৈতিক মুক্তি আমরা সবাই বুঝি, কারণ টাকা আমরা বুঝি, কিন্তু সাংস্কৃতিক মুক্তি, আর রবীন্দ্রনাথ যে বলে গেছে যে আমার মুক্তি আলোয় আলোয়, এই আলোয় আলোয় মুক্তিটা কি আসলে,
হ্যাঁ, আমরা কিন্তু জন্ম থেকেই আসলে মুক্ত হবারই কথা, কারণ মায়ের পেটে ছিলাম, আমরা একটা জায়গায় ছিলাম। তারপরে মানুষ হিসেবে আমাদের মুক্তি ঘটে, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে মুক্তি দেয়। কিন্তু আসলে কি আমরা মুক্তি পাই? সমাজ সংস্কৃতির নানা শেকল আমাদেরকে বেঁধে রাখে, সেটা ভালোবাসা মায়া মমতাই যেমন বাঁধে, তেমনি আবার অনেক নিয়ম কানুন, পড়া শৃঙ্খলা, মানে অনেক কিছু দিয়ে আমরা আবার বেঁধে যায়। সেরকমই একটা বাধায় পড়ে নারীরা পুরুষের তুলনায় বেশি। বিশেষ করে যখন অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে যায়, সেই নারীরা, আমি আমার গবেষণায় দেখিয়েছি যে সেই নারীরা বরং ডাবল বার্ডেন না ট্রিপল বার্ডেনে পড়ে। সেটা কি? সেটা হচ্ছে আমার যে গবেষিত জনগোষ্ঠী ছিল তারা হচ্ছে নারী উদ্যোক্তা। এটা আমার মাস্টার্সের একটি গবেষণা ছিল, সেখানে আমি দেখিয়েছি যে এই নারী উদ্যোক্তারাই যখন পারিবারিক জীবনে, আমরা যেটাকে বলি গৃহিণী ছিলেন, তাদের যে ধরনের মুক্তি ছিল, অর্থাৎ অন্তত গৃহের কিছু বিষয়ে তাদের ডিসিশন মেকিং জায়গায় তারা কিছুটা স্বাধীনতা পেতেন, কিন্তু যেইমাত্র তারা অর্থনৈতিক বাজারে প্রবেশ করলেন, অর্থাৎ নিজেরা টাকা উপার্জন করতে লাগলেন, অনেক ক্ষেত্রেই দেখা গেছে তাদের টাকাটা কিভাবে কোথায় খরচ হচ্ছে সেটার জবাবদিহিতা দিতে হচ্ছে পরিবারের কাছে। অতএব আমরা যেভাবে ভাবি যে শিক্ষাই আসলে আমাদেরকে মুক্তি ঘটায়, শিক্ষাই আসলে আমাদেরকে মানুষ বানায়, শিক্ষাই সর্বশ্রেষ্ঠ বা অর্থ, আসলে তা না। সকল কিছু মিলেই মানুষ। সবচেয়ে বড় কথা, যেই সংস্কৃতিতে মানবিকতা আছে, যেই সংস্কৃতি আমাদেরকে মানবিক হতে শেখায়, আমাদেরকে আলোর পথ দেখায়, আমাদেরকে অন্যের প্রতি এমপ্যাথেটিক করে তোলে, সেই শিক্ষার মধ্য দিয়ে আসলে অর্থনীতি এবং রাজনীতি এবং সাংস্কৃতিক সকল দিকগুলোই আসলে মানুষকে মানুষ করে তোলে। আমি সবশেষে আবারও অভিনন্দন জানাই দুই দলকে, যেই দলই বিজয়ী হোক, আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন দুপক্ষকে। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের হাতে ফলাফল এসে গেছে। ফলাফল ঘোষণা করবার আগে আমি দু একটি কথা বলতে চাইছি। সমস্যা আসলে বেঁধেছে একটা প্রত্যয় নিয়ে, তাছাড়া কিন্তু কোনো বিতর্কের বিষয় ছিল না। আমাদের দুপক্ষের দুপক্ষই একসাথে বসতে পারত। সমস্যা হয়ে গেছে যে সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল ভিত্তি, এটার জন্য পক্ষ বিপক্ষের সৃষ্টি হয়ে গেছে। যদি এমন হতো যে অর্থনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল ভিত্তি, তাহলে আজকের এই অনুষ্ঠানটি হয়তো হতো না। যাই হোক, আমরা এতক্ষণ চমৎকার বিতর্কের আমরা শুনেছি। আমাদের যারা পক্ষে বলেছে, আমাদের নৌবাহিনী কলেজ ঢাকা, এবং বিপক্ষে বলেছে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তারা সবাই তাদের সপক্ষে অত্যন্ত সুন্দর করে যুক্তি উপস্থাপন করেছে। অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি এবং আরও যেগুলো নারীর উন্নয়নের ক্ষেত্রে, নারীর জাগরণের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো রয়েছে, সবার একসাথে উন্নয়নটি আসলে নারী স্বাধীনতার মূল ভিত্তি। আজকের বিতর্ক অনুষ্ঠানের বিজয়ী দল আমি ঘোষণা করছি নৌবাহিনী কলেজ ঢাকা। তাদের জন্য আমার অভিনন্দন রইল এবং অনেক শুভকামনা। এবং আজকের শ্রেষ্ঠ বক্তা হয়েছে একই কলেজের, অর্থাৎ নৌবাহিনী কলেজ ঢাকার তাসফিয়া সুবর্ণা। তার জন্য আমার অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। আমি সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই বিতর্ক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ। চাচা, কোন রকম ফাউল হবে না। মা, মা, খেলার মাঠেও ফাউল হবে না, ঘরেও না। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড।